ওকে, আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসে পেভমেন্ট ডিজাইন দেখব। সো এটা আমরা পল রাইটের বই থেকে ফলো করব। তোমাদের আগেই বলে দিয়েছি, পল রাইটের বই চ্যাপ্টার 16, এখান থেকে আমরা কিছু পেভমেন্টের ডিজাইন দেখব। কি ধরনের পেভমেন্টের ডিজাইন? ফ্লেক্সিবল পেভমেন্টের ডিজাইন। সো আমরা ডিজাইনে চলে যাওয়ার আগে কিছু বেসিক জিনিস, যেই জিনিসগুলো আগের ক্লাসগুলোতে কভার করে আসছি, একটু রিভিউ করে আসছি। টাইপ অফ পেভমেন্ট, অনেক টাইপের পেভমেন্টের তোমরা নাম দেখেছো। ফ্লেক্সিবল পেভমেন্ট, রিজিড পেভমেন্ট, কম্পোজিট পেভমেন্ট বা সেমি রিজিড পেভমেন্ট, এরকম অনেকগুলো টাইপ বলা হচ্ছে। এর মধ্যে বলেছিলাম যে আমরা মেইনলি ডিজাইন শিখবো কোন দুইটার বলো তো? ফ্লেক্সিবল এবং রিজিড। অর্থাৎ বাংলাদেশে যে পেভমেন্ট গুলো, এর মধ্যে নিয়ারলি 90% বা মোর দেন 90% ফ্লেক্সিবল পেভমেন্ট, বাকি অল্প কিছু আছে হচ্ছে রিজিড পেভমেন্ট। সেই যে পেভমেন্টের টাইপ, তুমি যদি গ্রস দুইটা ভাগে ভাগ করতে চাও, তাহলে তুমি প্রথমটা যেটা বলা যায় সেটা হচ্ছে বাউন্ডেড, আর একটা হচ্ছে আনবাউন্ডেড। বাউন্ডেড শব্দটার মানে হচ্ছে তোমার পেভমেন্টটা তো কি, আমরা সাম সর্ট অফ অ্যাগ্রিগেট বা এরকম কিছু জিনিস দিয়ে প্রিপেয়ার করি, রাইট? সো এই অ্যাগ্রিগেট গুলোর মাঝে কোনো বাইন্ডিং ম্যাটেরিয়াল যদি না থাকে, তখন তাকে আনবাউন্ডেড বলা হয়। আর যদি বাইন্ডিং ম্যাটেরিয়াল থাকে, তখন তাকে বাউন্ডেড পেভমেন্ট বলা হয়। বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে কি আমরা সিমেন্ট ইউজ করি, অ্যাসফল্ট ইউজ করি। সো যেটা অ্যাসফল্ট বা বিটুমিন আমরা ইউজ করি, ওইটাকে আমরা বলি কি? ফ্লেক্সিবল পেভমেন্ট। আর যেখানে বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে সিমেন্ট ইউজ করি, সেটাকে তোমার বলা হয় হচ্ছে রিজিড পেভমেন্ট অর কনক্রিট পেভমেন্ট। আমরা মেইনলি এই দুইটা ডিজাইনই দেখব। আর আনবাউন্ডেড পেভমেন্ট হচ্ছে লো কস্ট রোড। আমাদের গ্রামের যে রাস্তাগুলো, অনেক সময় তোমার দেখো যে ইট সোলিং এর রাস্তা, বা তোমার ওই যে অনেকটা ম্যাকাডামের মতন ইটের খোয়া তোমার পানির সাথে কম্প্যাক্ট করে দিয়ে দেওয়া হয়েছে, এইগুলো হচ্ছে তোমার আনবাউন্ডেড রোড। সেগুলো কার জন্য? লো ভলিউম ট্রাফিকের জন্য। কারণ হাই ভলিউম ট্রাফিক হলে তোমার আনবাউন্ডেড পেভমেন্ট টিকবে না। সো হাই ভলিউম ট্রাফিকের জন্য তোমার দরকার বাউন্ডেড পেভমেন্ট, অর্থাৎ দুইটা অ্যাগ্রিগেট, তাদেরকে ধরে রাখার জন্য তাদের মাঝখানে কি একটা বিটুমিনের কোটিং বা তোমার অন্য যে কোনো ধরনের বাইন্ডিং ম্যাটেরিয়াল, সিমেন্ট পেস্টের ক্ষেত্রে এরকম একটা তোমার বাইন্ডিং দরকার। সো আমরা টাইপস অফ পেভমেন্ট যদি বলি, এই দুইটা গ্রস ভাগ, বাউন্ডেড আর একটা আনবাউন্ডেড। পেভমেন্ট ডিজাইন, আমরা এই যে বলছি পেভমেন্ট ডিজাইন দেখবো। পেভমেন্ট ডিজাইন তিন ধরনের। একটা হচ্ছে জিওমেট্রিক ডিজাইন, একটা হচ্ছে তোমার স্ট্রাকচারাল ডিজাইন, আর একটা হচ্ছে তোমার মিক্স ডিজাইন। জিওমেট্রিক ডিজাইন তোমরা হয়তো 351 এ কিছু কিছু দেখে আসছো, বা তোমার ওই যে কার্ভ সেটিং করছো না তোমরা, সার্ভেইং টেকনিক এই কোর্সে, তো সেখানে দেখে আসছো যে রাস্তার অ্যালাইনমেন্ট, সোজা কথা কয়টা লেন হবে, কার্ভেচার গুলো কিভাবে দিব, সুপার এলিভেশন এটসেট্রা, এগুলো জিওমেট্রিক ডিজাইনের মধ্যে পড়ে। আমরা মেইনলি স্ট্রাকচারাল ডিজাইনটাই এখানে দেখছি। স্ট্রাকচারাল ডিজাইন মানে কি? ওই যে আমরা বলেছি যে পেভমেন্ট ইজ এ লেয়ার স্ট্রাকচার, অর্থাৎ সারফেস, বেস, সাব বেস, এই যে লেয়ার গুলো, এদের থিকনেস ডিজাইন করা, এটাই হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন। আর মিক্স ডিজাইন কি? কনক্রিটের ক্ষেত্রে তো যে তোমরা মিক্স ডিজাইন করে আসছো 1:2:4, তারপর হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও, অর্থাৎ পার্টিকুলার কোনো একটা মিক্সে যে ম্যাটেরিয়াল গুলো তাদের অনুপাত, তারপর বাইন্ডিং ম্যাটেরিয়াল, এই জিনিসগুলো বের করা, এটাই হচ্ছে মিক্স ডিজাইন। সিমিলারলি কনক্রিটের ক্ষেত্রে তোমার এরকম অনেকগুলো মিক্স ডিজাইন মেথড আছে, হাভিম মেথড, মার্শাল মেথড। তোমরা হয়তো তোমাদের যে ল্যাবটা আছে এই সেমিস্টারে, সেই ল্যাবে মার্শাল মিক্স ডিজাইন মেথড ওইটা দেখবা। সো মিক্স ডিজাইনে কি আমরা মেইনলি কনক্রিট যেটা দিয়ে রাস্তাটা বানাবো সেটার ডিজাইন করে থাকি। ফ্লেক্সিবল পেভমেন্টের অনেকগুলো ডিজাইন মেথড আছে, সবগুলো ডিজাইন মেথড আমাদের এক ক্রেডিটের জন্য দেখা সম্ভব না। আমরা কিছু কিছু ডিজাইন মেথড বেশ পরিচিত, যেমন দ্য অ্যাসফল্ট ইনস্টিটিউট মেথড, অ্যাশথো মেথড, এই দুইটা মেইনলি তোমাদের এই যে বললাম পল রাইটের বই চ্যাপ্টার 16 এখান থেকে কভার করা হবে। বাংলাদেশের রোড রিসার্চ ল্যাবরেটরি মিরপুরের পাইকপাড়ায় ওরা একটা ডিজাইন মেথড ডেভেলপ করেছে, যেটাকে আমরা বলছি হচ্ছে BRRL ডিজাইন মেথড। সো এখন চলে আসো, আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ 435, এই পেজটা সবাই বের করো। এলিমেন্টস অফ থিকনেস ডিজাইন, এইখানে তোমরা ডিটেইল এই জিনিসগুলো পাবা। সো এখানে ডিটেইলটা নাই, জাস্ট পয়েন্ট গুলো লেখা আছে। আর্টিকেল 16.4 এ এলিমেন্টস অফ থিকনেস ডিজাইন বলতে বোঝাচ্ছে রাস্তার আমরা যে স্ট্রাকচারাল ডিজাইনটা করছি সেটাই তো হচ্ছে থিকনেস। সো এই যে থিকনেস ডিজাইন করব, তার জন্য কি কি এলিমেন্ট আমার প্রয়োজন জানতে হয়। প্রথম হচ্ছে লোড, তাই তো? এটা যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে, তুমি আরসিসি বলো বা যাই বলো না কেন, লোডটা আমাকে জানতে হয়। লোড জানলে দেন আমি তার জন্য থিকনেস ডিজাইন করি। সো এই যে ট্রাফিক লোডিং, তার মধ্যে আমাকে এই জিনিসগুলো জানতে হয়। তোমাদের আর্টিকেল 16.4 এই সম্পর্কে বলা আছে। আরো একটা জিনিস, শুধু রাস্তার উপরে যে স্ট্রেসটা, সেটা যে শুধু ট্রাফিকের কারণেই আসে তা না, এনভায়রনমেন্ট বা ক্লাইমেটের কারণেও
আসতে পারে, অর্থাৎ হাই লো টেম্পারেচার। ম্যাটেরিয়াল ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ আমরা রাস্তাটা যে বানাবো সেই রাস্তার যে লেয়ার গুলো আছে সেই লেয়ারে যে বিভিন্ন ম্যাটেরিয়াল গুলো ইউজ করছি তাদের কিছু প্রপার্টি আমাদের জানতে হয়। সো এই ম্যাটেরিয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো জানার জন্য আমরা বিভিন্ন ধরনের টেস্ট করে থাকি। সিবিআর টেস্ট, মডুলাস রেজিলিয়েন্ট টেস্ট। রেজিলিয়েন্ট মডুলাস বলতে বোঝায় হচ্ছে তোমার পেভমেন্টের ক্ষেত্রে ইলাস্টিক মডুলাসটাকে রেজিলিয়েন্ট মডুলাস বলা হয়। এই রেজিলিয়েন্ট মডুলাস এবং সিবিআর এদের মাঝে কিছু সম্পর্ক আছে, অর্থাৎ একটা জানলে আরেকটা বের করা যায়। সেগুলো কিছু ইকুয়েশন বা চার্টের মাধ্যমে তোমাদের দেওয়া আছে। পেজ 440 তে তোমরা এই জিনিসটা পাবা। আমি তাও তোমাদের জাস্ট এখানে একটু দেখিয়ে দিচ্ছি শুধু ছবিটা। এখানে ছবিটা এই যে দেখো, পেজ 439 এবং পেজ 440, সেখানে তোমরা এই ডিটেইলটা পাবা। এইটা হচ্ছে সিবিআর। যদি তুমি সিবিআর জানো সেখান থেকে ধরো কথার কথা এটা হচ্ছে তোমার সিবিআর ভ্যালু, তার করসপন্ডিং এমআর তুমি এই চার্ট থেকে পেয়ে যাবা। বা কথার কথা তুমি আর ভ্যালু জানো, ধরলাম তোমার আর ভ্যালু হচ্ছে এটা, করসপন্ডিং এমআর ভ্যালু তুমি এখান থেকে পেয়ে যাবা। বা তুমি গ্রুপ ইন্ডেক্স ভ্যালু জানো, সেখান থেকে করসপন্ডিং এমআর ভ্যালু এখানে পেয়ে যাবা। সো তার মানে এই চার্টে যেটা, এইটা হচ্ছে তোমার এমআর, এইটা হচ্ছে গিয়ে তোমার সিবিআর, এইটা হচ্ছে আর। সো একটা ভ্যালু জানলে করসপন্ডিং আরেকটা ভ্যালুর কনভার্সন এই চার্টটার মাধ্যমে পেয়ে যাবা। পেজ 439 এ এটা দেওয়া আছে, অথবা কিছু ইকুয়েশন দেওয়া আছে পেজ 440 তে। এই টাইপের কিছু ইকুয়েশন, এই ইকুয়েশনের মাধ্যমেও তোমরা পাবা। অর্থাৎ সিবিআর তুমি যদি জানো সেখান থেকে এমআরটা এই ফর্মুলায় পাবা। এই ফর্মুলাটা কোন ইউনিটে? পিএসআই ইউনিটে। সো এই কথাগুলোই তোমাদের এইখানে বলা হয়েছে। চলে আসি আমাদের প্রথম যে ডিজাইন মেথডটা, অ্যাসফল্ট ইনস্টিটিউট মেথড, বা সংক্ষেপে এটাকে কি বলা হয়? টাই মেথড। সো এইখানে প্রথমে আমরা যে কোশ্চেনটা জানছি, হোয়াট আর দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ টাই মেথড। তিনটা ফিচারের কথা বলা আছে। আমি শুধু কিওয়ার্ড গুলো এখানে বলার চেষ্টা করেছি তোমাদেরকে। পেজ 440 তে এইখানে ডিটেইল এই পয়েন্ট গুলো পাবা, সেখান থেকে তোমরা এটা ডিটেইল লেখো। টাই মেথড পেভমেন্টটাকে একটা মাল্টি লেয়ার ইলাস্টিক সিস্টেম হিসেবে চিন্তা করে। মাল্টি লেয়ার মানে ওই যে তোমার পেভমেন্টটা হচ্ছে কি বিভিন্ন লেয়ারে গঠিত, সারফেস, এর নিচের গুলো হচ্ছে তোমার গ্রানুলার ম্যাটেরিয়াল, বেস, সাব বেস, এটসেট্রা, এরকম মাল্টি লেয়ার সিস্টেম। তোমার স্ট্যাবলিশ থিওরি, এক্সপেরিয়েন্স এবং টেস্ট ডেটা ইউজ করে তোমার একটা স্ট্রাকচারাল থিকনেস ডিজাইন মেথড অ্যাসফল্ট ইনস্টিটিউট ওরা ডেভেলপ করে। এইখানে 3 নাম্বার ফিচার যেটা, দিস মেথড ইজ বেসড অন দুইটা অ্যাজিউম স্ট্রেস স্ট্রেন কন্ডিশন। কয়টা? দুইটা অ্যাজিউম স্ট্রেস স্ট্রেন কন্ডিশনের উপর বেস করে তোমার কি এই টাই মেথডটা তোমার ডিজাইন প্রপোজ করে। সো এই তিনটা যে ফিচার, এর মধ্যে লাস্টের যেটা, এটা আলাদাভাবে অনেক সময় কোশ্চেন হতে পারে যে হোয়াট আর দ্য অ্যাজিউম টু স্ট্রেস স্ট্রেন কন্ডিশন ফর টাই মেথড। সো জাস্ট এই যে ছবিটা দিয়ে যে ডেসক্রিপশনটা, এটা তোমাদের পেজ 440, পেজ 440 তে এই অ্যাজিউম যে স্ট্রেস স্ট্রেন কন্ডিশনের কথা বললাম, এইখানে তোমরা এই জিনিসটা পাবা। দুইটা স্ট্রেস স্ট্রেন কন্ডিশন যেখানে এখানে বলছে টাই মেথড, সেটা হচ্ছে এইটা হচ্ছে পেভমেন্ট স্ট্রাকচারটা, তার মানে এইটা হচ্ছে কি পেভমেন্টের সারফেস। এইখানে টায়ার থেকে লোড আসতেছে, এইটা হচ্ছে গিয়ে তোমার লোড, এইটা সাইড ভিউ। তুমি যদি টপ ভিউ দেখো তাহলে লোডটা কি আমরা জানি এরকম একটা সার্কুলার এরিয়া জুড়ে যায়। সো এই সার্কুলার এরিয়াতে তোমার ইউনিফর্ম প্রেসার যেটা আসছে সেটা পি নট, অর্থাৎ তোমার টায়ার থেকে যে প্রেসারটা যায় পি নট। পি নটটা কিভাবে বের করে? ওই যে হুইল লোড ডিভাইডেড বাই কত এরিয়া জুড়ে প্রেসার করছে, সেইটাই হচ্ছে প্রেসারটা। সো এইখান থেকে কি এই প্রেসারের মাধ্যমে কি লোডটা পেভমেন্টের উপরে আসছে, তাই তো? সো দুইটা যে আমরা স্ট্রেস চিন্তা করছি, একটা হচ্ছে ইউনিফর্ম ভার্টিক্যাল প্রেসার পি নট। এখন এই পেভমেন্টটা দেওয়ার কারণটা কি বলতো? পেভমেন্টটা দিচ্ছি এই যে প্রেসারটা পি নট পেভমেন্টের উপরে লোডের কারণে, ভেহিকেলের লোডের কারণে আসতেছে, সেটা যাতে কি এই পেভমেন্ট স্ট্রাকচারটা এই লোডটাকে কি ছড়িয়ে দেয়। সো ছড়িয়ে দেওয়ার ফলে বড় এরিয়া জুড়ে লোডটা ছড়িয়ে যাচ্ছে, যার ফলে কি প্রেসার বা স্ট্রেস কমছে। সো এটাই তো পেভমেন্ট স্ট্রাকচারের কাজ, তাই তো? সো তাহলে এই পেভমেন্ট স্ট্রাকচারের কারণে লোডটা একটা বড় এরিয়াতে ছড়িয়ে যাচ্ছে, কোথায় আসতে আসতে? সাবগ্রেড বা মাটিতে আসতে আসতে। সো এই মাটিতে আসার পরে যেখানে তোমার এই লোডটা অ্যাপ্লাই হয়েছে, এই লোডের সেন্টার বরাবর তোমার কি একটা রিডিউস প্রেসার, ম্যাক্সিমাম প্রেসার পাই হচ্ছে P1, অর্থাৎ যেটা পেভমেন্টের সারফেসে অ্যাপ্লাই হয়েছিল P0 হিসেবে, ওইটা পেভমেন্ট স্ট্রাকচার দিয়ে নিচে আসতে আসতে তোমার মাটিতে এই ঠিক যেখানে লোড অ্যাপ্লাই হয়েছে তার সেন্টার বরাবর নিচে রিডিউস ম্যাক্সিমাম একটা প্রেসার পাই হচ্ছে
P1, কিন্তু এই সেন্টার থেকে যত দূরে যাওয়া যায় একটা সার্টেন ডিস্টেন্স পরে এই প্রেসারের এফেক্ট আর মাটির উপরে থাকে না। সো তোমার এই টাই মেথড দুইটা স্ট্রেস অ্যাজিউম করেছে যে তোমার পেভমেন্টে হুইলের কারণে যে লোড আসছে সেই কারণে সারফেসে একটা ইউনিফর্ম প্রেসার পি নট পরে। এইটা পেভমেন্ট স্ট্রাকচারের মধ্যে দিয়ে নিচে আসতে আসতে মাটিতে আসতে আসতে একটা রিডিউস ভার্টিক্যাল প্রেসার P1 পাওয়া যায়। সেটা কি এক্সাক্ট যেখানে লোডটা অ্যাপ্লাই হয়েছে সেই বরাবর ঠিক নিচে মাটিতে, এবং যত দূরে যাওয়া যায় কি এই প্রেসারটা কমতে কমতে এক সময় জিরো হয়ে যায়। সো এই যে দুইটা স্ট্রেস, এই দুইটা স্ট্রেসের কারণে দুইটা স্ট্রেইন হয়, এই দুইটা স্ট্রেইন পেভমেন্টকে ফেল করাতে চেষ্টা করে। সো পেভমেন্ট টাই মেথডে যেটা ডিজাইন করা হয়েছে সেটা হচ্ছে কি এই দুইটা ফেইলিয়রকে রেজিস্ট করার জন্য। সো আসো দেখি কি স্ট্রেইন হয়। পেভমেন্ট থেকে যে লোডটা আসতেছে এইটা কি অ্যাসফল্ট কনক্রিট লেয়ার, তাই তো? অ্যাসফল্ট লেয়ারের কি সাম সর্ট অফ ফ্লেক্সারাল স্ট্রেংথ আছে, তার মানে কি এইটা এরকম বেন্ড করে যায়, তাই তো? বেন্ড করা মানে কি ঠিক লোডের নিচে পজিটিভ বেন্ডিং হয়। পজিটিভ বেন্ডিং মানে কি যে এর নিউট্রাল এক্সিসের উপরের একটা অংশে থাকে হচ্ছে কম্প্রেশন আর নিচের অংশে থাকে হচ্ছে টেনশন। তার মানে এই যে হট মিক্স অ্যাসফল্ট বা সোজা কথা আমরা যেটাকে সারফেস বলি, যে যে অংশটাতে বিটুমিন মিক্স কনক্রিট থাকে সেই অংশের নিচের যে একদম সবচেয়ে বটম যে ফাইবারটা এইখানে তোমার একটা টেনশন থাকে। এই টেনশনের মানে যে টেনশনটা যে স্ট্রেনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে ইটি, অর্থাৎ টেনসাইল স্ট্রেন, টু ক্রিটিক্যাল স্ট্রেন ইটি এট দ্য বটম অফ অ্যাসফল্ট লেয়ার। অর্থাৎ এইটা হচ্ছে তোমার নিউট্রাল এক্সিসের নিচে ম্যাক্সিমাম টেনশন থাকে হচ্ছে এই অ্যাসফল্ট কনক্রিট পেভমেন্টের সবচেয়ে নিচের লেয়ার বা বটম লেয়ারে ম্যাক্সিমাম টেনশন, সেটা হচ্ছে ইটি। এই টেনশনটা কি করে? ফ্যাটিক ট্র্যাকিং করায়। অর্থাৎ এই যে তোমার দুইটা অ্যাগ্রিগেট টুকরা তার মাঝখানে কি তোমার বিটুমিনের একটা ফিল্ম আছে, এই ফিল্মটাই তো তোমার এই দুইটা অ্যাগ্রিগেটকে ধরে রাখে। সো যখন এরকম টেনশন আসে, এরকম টেনশন আসতে আসতে রিপিটেড আসার ফলে এক সময় কি এই তোমার এই বিটুমিনের যে লেয়ারটা সেটা ক্র্যাক করে যায় যখন দুইটা অ্যাগ্রিগেট ছুটে যায় এবং পেভমেন্টের কি ডিসইন্টিগ্রেশন শুরু হয়, এক সময় পেভমেন্টটা নষ্ট হয়ে যায়। সো এই ইটির কারণে এই ইটিটা কি করে? ফ্যাটিক ক্র্যাকিং মানে করে। এরপরে লোডটা তো তোমার ধীরে ধীরে নিচে চলে আসতেছে, এই যে আগের ছবিতে জানতেছি যে নিচে চলে আসতেছে। তোমার এই অ্যাসফল্ট কনক্রিট লেয়ারের যে নিচের লেয়ার গুলো অর্থাৎ গ্র্যানুলার যে লেয়ার গুলো আছে, বেস সাব বেস, এই লেয়ার গুলো কিন্তু কোনো ধরনের টেনশন নিতে পারে না, কারণ কি এগুলো গ্র্যানুলার ম্যাটেরিয়াল, এখানে কোনো বাইন্ডিং ম্যাটেরিয়াল এদের সাথে নাই। সো এই জিনিসগুলো গ্রেন কন্ট্যাক্টের মাধ্যমে লোডটা নিচে ট্রান্সফার করে দিচ্ছে এবং সাবগ্রেড বা মাটির উপরে একটা কম্প্রেশন আসতেছে। এই যে মানে কম্প্রেশনটা, এটার কারণে যে কম্প্রেসিভ স্ট্রেইনটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ইসি। সো ইসি এট দ্য টপ অফ সাবগ্রেড। এই ইসিটা কি করার চেষ্টা করে? সাবগ্রেডটাকে তোমার ডিফর্ম অর্থাৎ সাবগ্রেডটাকে মানে তোমার ডিস্টরশন বা রাটিং অর্থাৎ ডেবে যাওয়া এরকম করতে চেষ্টা করে। সো যার ফলে এই ইসির ফলে আরেকটা ফেইলিয়ার হতে পারে। সো এইভাবে তোমার দুইটা স্ট্রেস এবং দুইটা স্ট্রেইন চিন্তা করা হয় এবং এই দুইটা স্ট্রেইনের কারণে কি তোমার ফ্যাটিক ক্র্যাকিং আরেকটা হচ্ছে সাবগ্রেডের ডিস্টরশন বা রাটিং হতে পারে। এইভাবে অ্যাসফল্ট ইনস্টিটিউট মেথড অ্যাড্রেসেস টু কমন ফ্লেক্সিবল পেভমেন্ট ডিস্ট্রেসেস। একটা হচ্ছে ফ্র্যাকচার অর ক্র্যাকিং অফ অ্যাসফল্ট লেয়ার ডিউ টু কি ইটি, আর একটা হচ্ছে কি তোমার ডিস্টরশন অর রাটিং অফ দা সাবগ্রেড, এবং এর ফলে অন্যান্য লেয়ার গুলো ধীরে ধীরে ডেবে যায়। এটা কি কারণে হয়? ইসি, এই কারণে হয়। ডামা নামের একটা সফটওয়্যার ইউজ করে তোমার এই দুইটা স্ট্রেন ক্রাইটেরিয়ার জন্য তোমার থিকনেসটা ডিজাইন করা হয়। এই দুইটা ক্রাইটেরিয়া ধরে দুইটা থিকনেস পাওয়া যায়। এর মধ্যে যে থিকনেসটা তোমার বড়, মানে টু থিকনেস ফর ইচ ক্রিটিক্যাল স্ট্রেন ওয়ার ক্যালকুলেটেড ফর ভ্যারিয়াস কম্বিনেশন, এই দুইটা থিকনেসের মধ্যে যে থিকনেসটা বড় সেই থিকনেসটা ইউজ করে তোমার পেভমেন্টের জন্য ডিজাইন চার্ট প্রিপেয়ার করা হয়েছে। তোমাদের পেজ 443 তে দেখবা তোমাদের এই ডিজাইন চার্টটা নিয়ে বলা হয়েছে। কথা বুঝতে পেরেছো? পেজ 443 তে তোমাদের এই ডিজাইন চার্টটা নিয়ে ডিসকাস করা হয়েছে। ওকে, সো তোমাদের এইখানে পেজ 443 তে যে ডিজাইন চার্ট গুলো নিয়ে ডিসকাস করা হয়েছে, হোয়াট আর দা ডিজাইন চার্টস ডেভেলপড ফর
টাই মেথড, অর্থাৎ টাই মেথডে কি কি ডিজাইন চার্ট তোমার ডেভেলপ করা হয়েছে। এই 6টা ডিজাইন চার্ট আবার তোমার 3টা টেম্পারেচার সেটের জন্য ডেভেলপ করা হয়েছে। 3টা টেম্পারেচার সেট বলতে বুঝাচ্ছি 45 ডিগ্রি কোনো একটা জায়গায় যদি এরকম এনভায়রনমেন্টাল কন্ডিশন থাকে, এই টেম্পারেচারের জন্য তোমার 6টা চার্ট ডেভেলপ করা। আবার কোথাও যদি 60 ডিগ্রি ফারেনহাইট, তার জন্য তোমার এরকম 6টা চার্ট ডেভেলপ করা। আবার টেম্পারেচার কন্ডিশন যদি কোথাও 75 ডিগ্রি ফারেনহাইট হয়, তার জন্য এরকম 6টা চার্ট ডেভেলপ করা। সো এইখানে তোমাদের পেজ 443 তে এই 6টা চার্ট সম্পর্কে বলা আছে যে হোয়াট আর দ্য ডিজাইন চার্টস ডেভেলপড বাই টাই মেথড। সো প্রথম যে টাইপটা, অর্থাৎ পেভমেন্টটা যদি তোমার ফুল ডেপথ অ্যাসফল্ট কনক্রিটের হয়, অর্থাৎ এইটা হচ্ছে মনে করো সাবগ্রেড বা মাটি, এর উপরের পুরা লেয়ারটা অ্যাসফল্ট লেয়ারের, অর্থাৎ কোনো বেজ বা সাব বেজ নাই, সেক্ষেত্রে তোমার এইরকম একটা ডিজাইন চার্ট ডেভেলপ করা আছে। এই চার্টটা তোমরা পাবা হচ্ছে তোমাদের বইয়ের পেজ 442 ফিগার 16.7। এই ধরনের যে চার্ট গুলো দেখবা বাকি 6টা ক্রাইটেরিয়ার জন্য তোমার এরকম 6টা চার্ট বলা আছে, ঠিক আছে। এই চার্ট গুলোতে তোমরা যে জিনিসটা পাবা সেটা হচ্ছে গিয়ে যে তোমার এই চার্টের জন্য 2টা ইনপুট ভ্যালু লাগে, একটা হচ্ছে গিয়ে তোমার এমআর আর একটা হচ্ছে গিয়ে ইএসএল। এই 2টা ভ্যালু যদি জানো তাহলে তোমরা কি এই করসপন্ডিং যে তোমার থিকনেস আছে এই 2টা ইনপুট দিলে, ধরো কথার কথা তুমি এমআর ভ্যালু পেয়েছো এইটা, অর্থাৎ যে সাবগ্রেড বা মাটির উপরে রাস্তা বানাবা তার এমআর ভ্যালুটা হচ্ছে এইটা, আর যে ট্রাফিকের জন্য রাস্তা বানাবা সেটা হচ্ছে এইটা। সো এরকম যদি তুমি 2টা লাইন টানো তাহলে যে পার্টিকুলার লাইনে ছেদ করবে সেইটা হচ্ছে 5 ইঞ্চি, পেভমেন্টের থিকনেস হচ্ছে 5 ইঞ্চি। মাঝখানে যদি পড়ে তাহলে কি আমরা তোমার সে 4 আর 5 এর মাঝখানে পড়লো 5.5 ইঞ্চি আমরা নিতে পারি। সো এইভাবে আমরা কি ফুল ডেপথ অ্যাসফল্ট কনক্রিট ফর বোথ সারফেস এন্ড বেস, এইভাবে তোমার 6টা ধরনের জন্য 6টা চার্ট দেওয়া আছে। সো এখন আসো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জাস্ট এই যে ইএসএল এবং এমআর এই 2টা ভ্যালু আমাদেরকে বের করতে হবে। সো এখানে দেখো তোমাদের এই যে অ্যাসফল্ট ইনস্টিটিউটের ডিজাইন স্টেপ, 5টা ডিজাইন স্টেপ আছে, 1 2 3 4 5। There are 5 design steps for asphalt institute মেথড। সো এর মধ্যে তোমার প্রথম যে ডিজাইন স্টেপটা, সো এখানে যে কোশ্চেনটা হোয়াট আর দ্য ডিজাইন স্টেপস অফ অ্যাসফল্ট ইনস্টিটিউট মেথড। সো প্রথম যে স্টেপটা এটা তোমাদের আর্টিকেল 16.9.1 পেজ 443 সেইখানে দেওয়া আছে। প্রথমে আমাদের ইএসএল বের করতে হবে। ইএসএল আমরা কিভাবে বের করি? ইএসএল বের করার জন্য আমরা কি লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর ইউজ করে ইএসএলটা বের করতে পারি। লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর কি? টেবিলের মাধ্যমে, এই যে টেবিল 16.3, আর যদি টেবিল দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা কি কাদিয়ালির বইতে তোমরা যে অঙ্কটা করেছো, অর্থাৎ এই অঙ্কটা তোমরা কাদিয়ালির বই চ্যাপ্টার 15 করে আসছো, ওই যে L ডিভাইডেড বাই 80 টু দি পাওয়ার 4। তোমার যদি এক্সেল লোড আমরা জানি, এক্সেল লোড ডাইরেক্ট জানলে ফোর্থ পাওয়ার রুলের মাধ্যমে আমরা তাকে কি স্ট্যান্ডার্ড এক্সেলে কনভার্ট করতে পারি, অথবা তোমার ফোর্থ পাওয়ার রুলটা ইউজ না করে তোমার ডাইরেক্ট টেবিল 16.3 এইখান থেকে তোমার সিঙ্গেল এক্সেল, টন্ডেম এক্সেল, ট্রাইডেম এক্সেলের জন্য এই লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টরের ভ্যালুগুলো আমরা বের করতে পারি। যেমন কথার কথা তোমার 151.2 এইটার জন্য সিঙ্গেল এক্সেলের লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টরটা কত? তোমরা যদি ফোর্থ পাওয়ার রুল অনুযায়ী করো 151.2 ডিভাইডেড বাই 80 টু দি পাওয়ার 4 যদি করো তোমার দেখবা 12 পয়েন্ট সামথিং এর মতন আসে, আর এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে তোমার ওই যে অ্যাশটু ইকুয়েশন থেকে যেটা পাওয়া যায় 11.8। সো তোমাদের ইএসএল টা কিভাবে বের করে আগেই বলেছি যে যদি তোমার কি টেবিল দেওয়া থাকে তাহলে কি আমরা এই টেবিল থেকে ডাইরেক্ট সিঙ্গেল এক্সেল, এই যে এক্সেলের ভ্যালু অনুযায়ী আমরা লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর বের করতে পারি। আর যদি টেবিল দেওয়া না থাকে তাহলে এই ভ্যালুগুলির অ্যাপ্রক্সিমেশন কি ওই যে ফোর্থ পাওয়ার রুল L ডিভাইডেড বাই LS টু দি পাওয়ার 4 এইভাবে বের করা যায়। সো এই যে 2টা মেথড বললাম, এই 2টা মেথড হচ্ছে যখন তুমি কি এক্সেল লোড জানো তখন ইএসএল বের করতে পারো এইভাবে। এখন কথার কথা তুমি এক্সেল লোড জানো না, এক্সেল লোড জানো না, তুমি জানো হচ্ছে ভেহিকেল কাউন্ট বা ভেহিকেল নাম্বার। সো ভেহিকেল নাম্বার যেটা তুমি জানো সেটা হচ্ছে এইরকম, অর্থাৎ তুমি এই জিনিসটা গুনেছো 2 এক্সেল 4 টায়ার ট্রাক কয়টা যাচ্ছে, 2 এক্সেল 6 টায়ার ট্রাক কয়টা যাচ্ছে এরকম জানো। সো সেই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি তাকে বলা হয় হচ্ছে ট্রাক ফ্যাক্টর,
অর্থাৎ তুমি এক্সেল কাউন্ট না করে তোমার কাছে যদি ডাটা থাকে ভেহিকুলার কম্পোজিশন, অর্থাৎ তোমার বিভিন্ন ধরনের ভেহিকেল, 2 এক্সেল 4 টায়ার, 2 এক্সেল 6 টায়ার, 3 এক্সেল, মোট রকম ভেহিকেল কয়টা গিয়েছে, সেক্ষেত্রে তুমি ট্রাক ফ্যাক্টর দিয়ে গুণ দিলে তোমার ইএসএল এ কনভার্ট হয়ে যায়। তার মানে ট্রাক ফ্যাক্টর আসলে নির্দেশ করে হচ্ছে কি, যে তোমার ধরো কথার কথা এইটা হচ্ছে একটা ট্রাক, এই ট্রাকে এক্সেল আছে হচ্ছে এরকম একটা সিঙ্গেল এক্সেল, দুইটা টন্ডেম এক্সেল। সো তাহলে এই ট্রাকটা একবার পাস করলে ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডার্ড এক্সেল কয়বার পাস হলো, সেটাই হচ্ছে গিয়ে তোমার ট্রাক ফ্যাক্টর। কথা বুঝতে পেরেছো পার্থক্যটা? যে তোমার লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে তোমার যে কোনো একটা লোডের এক্সেল, ধরলাম কথার কথা 100 কিলো নিউটনের একটা এক্সেল পাস করেছে, তাহলে স্ট্যান্ডার্ড এক্সেল 80 কিলো নিউটনের এক্সেল কয়বার পাস করবে সেটা তোমরা লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর বা ফোর্স পাওয়ার রুল দিয়ে বের করছো। আর এখানে যেটা, সেটা হচ্ছে তোমাদের বইতে যেটা দেওয়া আছে দেখবা, ট্রাক ফ্যাক্টরটা হচ্ছে ভেহিকেলের জন্য, অর্থাৎ এই যে একটা ট্রাক পাস করছে এতে কি একটা সিঙ্গেল দুইটা টন্ডেম এক্সেল আছে, তাহলে একবার পাস করলে ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডার্ড এক্সেল কয়বার পাস করার সমান, সেটা হচ্ছে তোমার কি ট্রাক ফ্যাক্টর দিয়ে বের করে। তোমাদের বইয়ের টেবিল 16.2 তে ট্রাক ফ্যাক্টরটা দেওয়া আছে এবং টেবিল 16.3 তে লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টরটা দেওয়া আছে। সো এটা ইউজ করতে পারবা যখন কি তোমার এক্সেল লোড গুলো জানো। আর যখন এক্সেল লোড জানো না, শুধু তোমার ট্রাকের সংখ্যা দেওয়া আছে যে সিঙ্গেল ইউনিট ট্রাক, এর মধ্যে 2 এক্সেল 4 টায়ার, 2 এক্সেল 6 টায়ার, এই ধরনের ট্রাক কয়টা গিয়েছে জানো, তখন তুমি ট্রাক ফ্যাক্টরটা ইউজ করতে পারো। কথা বোঝা গেছে? সো ডিজাইন স্টেপের মধ্যে প্রথমটা হচ্ছে আমাকে ট্রাফিক অ্যানালাইসিস, পেজ 443 তে এইটার আন্ডারে বলা আছে প্রথমে, অর্থাৎ তোমাদের এই আর্টিকেলের সেকেন্ড প্যারার ফার্স্ট লাইন, এস্টিমেট দ্য নাম্বার অফ ইএসএল ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডার্ড এক্সেল লোড। এইটা আমরা কিভাবে বের করতে পারি? এইটা আমরা বের করতে পারি হচ্ছে তোমার এইভাবে। সো একটা অঙ্ক দেখলে ক্লিয়ার হয়ে যাবে। বলা আছে during first year of service একটা rural interstate highway is expected to accommodate the following number of vehicles, অর্থাৎ তোমার এই যে ভেহিকেল টাইপ সিঙ্গেল ইউনিট ট্রাক এগুলো কতগুলো গিয়েছে, ট্রাক্টর সেমি ট্রেইলার ইউনিট ট্রাক এগুলো কতগুলো গিয়েছে, এই ভেহিকেলের নাম্বারটা দেওয়া আছে। এই ভেহিকেলের এক্সেলের লোড গুলো কিরকম সেটা আমি জানি না, তার মানে কি ওই যে ফোর্স পাওয়ার রুল বলো বা লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর আমরা ইউজ করতে পারবো না, আমাদের কোনটা ইউজ করতে হবে বলো তো? ট্রাক ফ্যাক্টর। সো তাহলে এই ভ্যালুগুলোর জন্য কি ধরনের রাস্তা, রাস্তাটা হচ্ছে রুরাল ইন্টারস্টেট হাইওয়ে। সো তাহলে এই যে তোমার রুরাল ইন্টারস্টেট হাইওয়ের জন্য এই ট্রাক ফ্যাক্টরের ভ্যালুগুলো দেওয়া আছে। সো এই ভ্যালুগুলো ইউজ করছে। সো তাহলে তোমার একটা 2 এক্সেল 4 টায়ার ভেহিকেল গেলে ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডার্ড এক্সেল কত, 0.003। সো তাহলে 87,600টা গেলে ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডার্ড এক্সেল কত, 283টা। এইভাবে সবগুলোর জন্য বের করে তোমার এটা সামেশন করেছে। এটা কি ডিউরিং ফার্স্ট ইয়ার অফ সার্ভিস তোমার ইএসএল হিসেবে কত, 78,900টার মতন ভেহিকেল পাস করে। ওকে, সো এইটা আমরা জানলাম। এরপরে চলে আসো, আমাকে যেটা করতে হবে যে এটা হচ্ছে প্রথম বছরে। এখন এই যে প্রথম বছরে গাড়িগুলো চলছে সেটাকে কি থ্রু আউট দ্য ডিজাইন লাইফ আমার ডিজাইন লেনে কতগুলো চলে সেটাতে বের করতে হবে। 2 নাম্বার পয়েন্ট যেটা, এটাও তোমাদের এই আর্টিকেলের মধ্যেই পাবা, আর্টিকেল তোমার 16.9.1 এখানেই তোমার আছে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে পার্সেন্টেজ অফ টোটাল ট্রাক ট্রাফিক এক্সপেক্টেড টু ইউজ দ্য ডিজাইন লেন। এখানে ডিজাইন লেন বলতে কি বোঝানো হচ্ছে, ধরলাম কথার কথা রাস্তাটা হচ্ছে টু ওয়ে হলে হচ্ছে কিছু গাড়ি এদিক দিয়ে যায় কিছু গাড়ি এদিক দিয়ে যায়, তার মানে টোটাল যে গাড়ি যাচ্ছে তার 50% কি এই পাশের দিয়ে যাচ্ছে, 50% এই পাশে দিয়ে যাচ্ছে। সেরকম যদি 2 লেন হয় তাহলে আমার 50% অফ টোটাল ভেহিকেল যেটা সেটা ধরে ডিজাইন করলেই ওকে। এখন যদি আমার রাস্তাটা 4 লেনের হয় তার মানে হচ্ছে 2টা লেন আছে এদিকে যাওয়ার জন্য, 2টা লেন আছে এদিকে আসার জন্য, আর কিছু পোরশন তোমার এই রাইট মোস্ট লেনটা দিয়ে যাবে। এই 2টা লেনের মধ্যে ডান পাশের যে লেনটা আমরা ধরে নেই এইখানটায় দিয়ে তোমার বেশি গাড়ি পাস করে। সো এই পরিমাণ গাড়ি ধরে যদি ডিজাইন করি তাহলে কি বাকি লেনগুলোর জন্য কি আমার রাস্তাটা ওকে হয়ে যাবে। সো তাহলে টোটাল ট্রাফিকের কত পার্সেন্ট আমি ধরবো, যদি এরকম কি টোটাল 4টা লেন থাকে তাহলে ইউজুয়ালি কি আমরা 45% ধরে ডিজাইন করতে পারি। একটা রেঞ্জ 35 to 48 এর মধ্যে হলেই হয়, এখানে বলা আছে 45 ধরে আমরা ডিজাইন করতে পারি। যদি তোমার রাস্তাটা এরকম হয় যে টোটাল 6 লেন
6 লেন, তখন আমরা যেটা টোটাল ট্রাফিক তার 40%, সো এই যে বেশি গাড়ি যে লেন দিয়ে যাচ্ছে অর্থাৎ যে পোর্শনটা 40%, ওইটা ধরে ডিজাইন করলেই কি আমার রাস্তাটা বাকি সবগুলো লেনের জন্য ওকে হবে। সো এখানে আমরা জানলাম হচ্ছে গিয়ে তোমার যে ডিজাইন লেন দিয়ে কত গাড়ি পাস করছে। এরপরে যেটা এখন আসা হচ্ছে তোমার প্রথম বছরের সার্ভিসে আমরা এখানে পেয়েছিলাম কত ৭৮,৯০০ গাড়ি পাস করে। সো তাহলে রাস্তার ডিজাইন লাইফ যদি 20 বছর হয়, গাড়ি কি সেম থাকবে প্রথম বছরের মতন? না, প্রথম বছরে চলে ৭৮,৯০০, দ্বিতীয় বছরে আরেকটু গাড়ি বাড়বে, ধরলাম কথার কথা ৮০,০০০, তৃতীয় বছরে আরো একটু গাড়ি বাড়লো, ধরলাম ৯০,০০০। সো তাহলে কিউমুলেটিভ 20 বছর ধরে কত গাড়ি যাবে? প্রথম বছর ৭৮,৯০০, দ্বিতীয় বছর ৮০,০০০, এরপরের বছর ৯০,০০০। কিউমুলেটিভ প্রতি বছরেরটা ধরে টোটাল 20 বছরে কিভাবে যায় সেটা একটা ফর্মুলা আছে চক্রবৃদ্ধি, তোমরা জানো 1 + r⁻n - 1 ডিভাইডেড বাই আর, এখানে আটটা হচ্ছে গিয়ে তোমার গ্রোথ রেট, আর এর ভ্যালু কিভাবে বসাই 4%, দ্যাট মিন্স আর উইল বি 4 ডিভাইডেড বাই 100, দ্যাট মিন্স 0.04, আর এন তো দেওয়া আছে 20 বছর। সো তাহলে চক্রবৃদ্ধির ফর্মুলা অনুযায়ী প্রথম বছরে যদি ৭৮,৯০০ গাড়ি চলে, টোটাল 20 বছর ধরে প্রতি বছরের যোগফল 20 বছরে চলবে হচ্ছে কত? এত পরিমাণ গাড়ি, যদি কি গ্রোথ রেটটা 4% আমি ধরে নেই। কথা বোঝা গেছে? সো এইটাই হচ্ছে গিয়ে হচ্ছে তোমার টোটাল ইএসএল। টোটাল কি ইএসএল। এই ইএসএল কি বোথ ডিরেকশন। কথা বুঝতে পারছো? এই ইএসএলটা বোথ ডিরেকশন। এর সাথে তোমার কি এই যে লেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ দিতে হয়, অর্থাৎ টোটালের কত পার্সেন্ট একটা ইন্ডিভিজুয়াল লেন দিয়ে চলবে বিভিন্ন লেন নাম্বারের ক্ষেত্রে। সো এই টোটাল ইএসএল 20 বছরের এটা যেটা পাবা সেটা হচ্ছে 2 এরটাকে তোমার জাস্ট পার্টিকুলার একটা ডিজাইন লেন দিয়ে কত পার্সেন্ট চলবে সেটাই পার্সেন্টেজ দিয়ে গুণ দিয়ে আমরা যেটা পাই ওই ইএসএলটার জন্যই কি আমাকে রাস্তা ডিজাইন করতে হয়। কথা বোঝা গেছে? ওকে, সো এখন আসো তাহলে আমরা জানতে চাচ্ছিলাম যে এই গ্রাফটা যদি আমাকে ইউজ করতে হয়, ইএমআর এবং ইএসএল জানতে হবে। এমআরটা আমরা কিভাবে বের করি, অর্থাৎ মডুলাস অফ সাবগ্রেড রেজিলিয়েন্ট। মডুলাস অফ সাবগ্রেড রেজিলিয়েন্ট তোমার টেস্ট করে বের করার যে ফর্মুলা গুলো সেগুলো যে আর্টিকেল 16.8 অথবা তোমার সিবিআর জানলে সেখান থেকে এমআর এর ভ্যালু কিভাবে বের করি সেই জিনিসগুলো আমরা ওইখানে জেনে আসছি। এখন তোমার ডিজাইনের ক্ষেত্রে এমআর ভ্যালু যেটা ইউজ করতে হয় সেটা ইউজুয়ালি আমরা তোমাদের এই পেজ 446 আমার বলা আছে দুইটা কম্বিনেশন, অর্থাৎ 16.4 টেবিল এবং ফিগার 16.9, এই দুইটা মিলে আমরা বের করি। আর এই যে এটা বলা আছে এটা হচ্ছে শুধু এমআর এর ভ্যালুটা কিভাবে বের করতে হয়, আগে ওই যে ইকুয়েশন কনভার্সন চার্ট দেখে আসলাম। এখানে বলা হচ্ছে এই যে সাবগ্রেডের এমআরটা কত ধরবো সেটা তোমাদের পেজ 446 এ টেবিল 16.4 এবং 16.9 এইখানে ডেসক্রাইব করা আছে। যদি তোমার ট্রাফিক লেভেল 10 টু দি পাওয়ার 4 বা এর কম হয় তখন আমরা ডিজাইন সাবগ্রেড পার্সেন্টাইল ভ্যালু 60 তার করেসপন্ডিং এমআর ধরি। যদি ট্রাফিক লেভেল 10 টু দি পাওয়ার 4 10 টু দি পাওয়ার 6 হয় তখন তোমার ডিজাইন সাবগ্রেড পার্সেন্টাইল ভ্যালু 75% এর করেসপন্ডিং এমআর ধরি। ধরো কথার কথা এই যে তুমি ইএসএল টা বের করছো লেন ডিজাইন লেনের জন্য, সেটার ভ্যালুটা আমি ধরলাম হচ্ছে 10 টু দি পাওয়ার 4 আছে। সো তাহলে কি আমার 60 ডিজাইন সাবগ্রেড পার্সেন্টাইল ভ্যালুর করেসপন্ডিং এমআর নিতে হবে কোত্থেকে? তোমাদের এই যে বইয়ের ফিগার 16.9। সো 60 এর জন্য করেসপন্ডিংটা কিভাবে নিব? এই 60 এর জন্য এইখান থেকে এরকম একটা হরাইজন্টাল টানবো, এই গ্রাফটাকে এই পয়েন্টে ছেদ করছে। সো এই পয়েন্ট থেকে আমি কি এরকম একটা ভার্টিক্যাল ড্র করব। এই ভার্টিক্যালটা তোমার এইখানে যে পয়েন্টে ছেদ করবে এই পয়েন্টটাই হচ্ছে গিয়ে তোমার আমার এমআর ভ্যালু যেটা আমার নিতে হয়। সো দুই পাশেই দুইটা আছে, এই পাশের এমআরটা হচ্ছে মেগাপাস্কালে, এই পাশের এমআরটা হচ্ছে পিএসআই তে। পিএসআই তে নিতে হলে তুমি কি এই ভ্যালুটা নিবা। কথা বুঝতে পেরেছো? সো তাহলে আমরা এইখানে জানলাম এই যে এমআর ভ্যালুটা কিভাবে সিলেক্ট করতে হয়, ট্রাফিক লেভেল অনুযায়ী ডিজাইন সাবগ্রেড পার্সেন্টাইল ভ্যালু তার করেসপন্ডিং এমআরটা এইখান থেকে নিতে হয়। অর্থাৎ আমার এমআর ভ্যালু যেটা এই গ্রাফে আমরা ইনপুট দিলে পেয়ে যাই। কথা বোঝা গেছে? সো তাহলে আমরা পেয়ে গেলাম এমআর ভ্যালু কিভাবে বের করে, ডিজাইন লেনে কিভাবে ইএসএল বের করে। এই দুইটা থেকে আমরা এই চার্ট ইউজ করে তোমার
থিকনেস পেয়ে যাব। সো এই চারটা কি ধরনের? ফুল ডেপথ অ্যাসফল্ট কনক্রিট। আরো 5টা ধরনের ডিজাইন চার্ট আছে, অর্থাৎ 5টা ধরনের পেভমেন্ট আছে, সেগুলোর জন্য আলাদা আলাদা ডিজাইন চার্ট দেওয়া থাকে। ওই চার্ট থেকে তুমি এমআর এবং ইএসএল জানলেই করসপন্ডিং থিকনেসটা পেয়ে যাবা। কথা বুঝতে পেরেছো? যে তোমরা এখন 5 নাম্বার স্টেপ, যেটা এমআর জানো, ইএসএল জানো, তুমি যদি ওই চার্টে যাও, পার্টিকুলার 6টা চার্টের যে কোনো একটা চার্টে যেটা তোমাকে ডিজাইন করতে বলা হবে, ওই চার্টটা দেওয়া থাকবে। ওই চার্টে এমআর বা ইএসএল ইনপুট দিলে তার করসপন্ডিং এই যে থিকনেস, এইটাই হবে হচ্ছে গিয়ে তোমার পেভমেন্টের থিকনেসটা। সো এইটাই ছিল হচ্ছে গিয়ে তোমার টাই মেথডের ম্যাথটা। লাস্টে তোমার একটা জিনিস এডিশনাল বলা আছে, ফাইন্ড অল্টারনেটিভ ডিজাইন সেকশন ইউজিং সাবস্টিটিউশন রেশিওস। ওকে, সো তোমার সাবস্টিটিউশন রেশিওটা কি বলা হচ্ছে এখানে? যেটা বলা হচ্ছে যে তোমার কোন একটা ফুল ডেপথ অ্যাসফল্ট কনক্রিট ডিজাইন করে আসছো, অর্থাৎ ধরো এরকম, এই যে তুমি যে চার্টটা দেওয়া ছিল সেটা কিন্তু ফুল ডেপথ অ্যাসফল্ট কনক্রিটের, অর্থাৎ তোমার পেভমেন্টটা দেখতে কিরকম? এরকম। এটা হচ্ছে তোমার সাবগ্রেড, কথার কথা। এইটা হচ্ছে ফুল ডেপথ অ্যাসফল্ট কনক্রিট, অর্থাৎ পুরোটা কি হট মিক্স অ্যাসফল্টের লেয়ার। ধরো এই তুমি পেয়েছো চার্ট থেকে যে তোমার পার্টিকুলার এমআর এবং ইএসএল এর লেভেলের জন্য তোমার হট মিক্স অ্যাসফল্ট ফুল ডেপথ তার থিকনেস দিতে হবে 10 ইঞ্চি। আমি যে জিনিসটা তোমার জানতে চাচ্ছি, এই ফুল ডেপথ অ্যাসফল্ট কনক্রিট না দিয়ে, ধরো আমি কিছুটা অ্যাসফল্ট কনক্রিট দিলাম, এর নিচে তোমার দিলাম মনে হচ্ছে যে গ্র্যানুলার বেস বা সাব বেস বা অ্যাগ্রিগেট স্যান্ড মিক্স করে বাকি লেয়ার গুলো যদি দিতে চাই, তাহলে ফুল ডেপথ 10 ইঞ্চি অ্যাসফল্ট কনক্রিটের বদলে বাকি যে বললাম যে এরকম লেয়ার দিলে সেগুলোর থিকনেস কিরকম পাওয়া যাবে, সেটাই হচ্ছে এই অঙ্কটা, যে ফাইন্ড দ্য অল্টারনেটিভ ডিজাইন সেকশন ইউজিং সাবস্টিটিউশন রেশিও। কথা বুঝতে পেরেছো? তো এখানে যেটা বলা আছে যে 1 ইঞ্চি অ্যাসফল্ট কনক্রিট সমান সমান 1.75 ইঞ্চি অ্যাসফল্ট ট্রিটেড বেস, অর্থাৎ তুমি যদি অ্যাসফল্ট ট্রিটেড বেস দিতে চাও তাহলে 1 ইঞ্চি অ্যাসফল্ট কনক্রিটের বদলে 1.75 ইঞ্চি অ্যাসফল্ট ট্রিটেড বেস তোমাকে দিতে হবে। তুমি যদি আনট্রিটেড গ্র্যানুলার ম্যাটেরিয়াল দিয়ে, অর্থাৎ খোয়া এই টাইপের জিনিস দিয়ে জাস্ট বেস বা সাব বেস দিতে চাও, তাহলে 1 ইঞ্চি অ্যাসফল্ট কনক্রিটের বদলে তোমাকে 2.5 ইঞ্চি আনট্রিটেড গ্র্যানুলার বেস বা সাব বেস দিতে হবে। তুমি যদি অ্যাগ্রিগেট বা স্যান্ড এই টাইপের একটা মিক্স দিয়ে তুমি যদি দিতে চাও বেস বা সাব বেস, তাহলে 1 ইঞ্চি অ্যাসফল্ট কনক্রিটের বদলে 3 ইঞ্চি তোমার অ্যাগ্রিগেট বা স্যান্ড মিক্স দিতে হবে। কোয়েশ্চেনটা হচ্ছে টোটাল অ্যাসফল্ট কনক্রিট লেয়ার থিকনেস হচ্ছে 10 ইঞ্চি, অর্থাৎ ফুল ডেপথ অ্যাসফল্ট কনক্রিট থিকনেস হচ্ছে 10 ইঞ্চি, তুমি এরকম একটা পেয়েছো। এইটার অল্টারনেট কি ডিজাইন সেকশন হতে পারে? অর্থাৎ তোমার 10 ইঞ্চি অ্যাসফল্ট কনক্রিট না দিয়ে তুমি পার্টিকুলার একটা অংশে অ্যাসফল্ট কনক্রিট দিলা, বাকি নিচের গুলো তোমার মনে করো অ্যাসফল্ট ট্রিটেড বেস, অথবা তোমার মনে করো যে আনট্রিটেড অ্যাগ্রিগেট দিয়ে বেস, অথবা তোমার অ্যাগ্রিগেটের সাথে বালু বা স্যান্ড মিক্স করে বেস সাব বেস এই টাইপের জিনিস দিয়ে এরকম একটা লেয়ার বানিয়ে পেভমেন্টটা দিতে চাচ্ছ, তাহলে 10 ইঞ্চি ফুল ডেপথ অ্যাসফল্ট কনক্রিটের বদলে তোমার এরকম তখন পুরা থিকনেসটা কত হবে, বা এটার ইকুইভ্যালেন্স তোমার ডিজাইনসটা কি হবে, সেই জিনিসটাই জানতে চেয়েছে। সো এইখানে মিনিমাম আমরা অ্যাসফল্ট কনক্রিট থিকনেস 2 থেকে 5 ইঞ্চি দেই। সো আমরা ধরে নিলাম যে মিনিমাম আমরা 3 ইঞ্চি অ্যাসফল্ট কনক্রিটের সারফেসটা দিব। সো তাহলে কিভাবে হলো? ধরো এইটা আগে ফুল ডেপথ ছিল, এখন ফুল ডেপথ না, এখন কি 3 ইঞ্চি অ্যাসফল্ট কনক্রিটের সারফেস আমরা এখানে প্রোভাইড করলাম। সো তাহলে বাকি থাকে কয় ইঞ্চি? 10 ইঞ্চি ফুল ডেপথ অ্যাসফল্ট কনক্রিট দেওয়া লাগতো, এর মধ্যে 3 ইঞ্চি আমি অ্যাসফল্ট কনক্রিট দিয়ে দিচ্ছি, তাহলে বাকি থাকে কয় ইঞ্চি? 7 ইঞ্চি, তাই তো? সো আমি ধরে নিলাম 7 ইঞ্চি এর ইকুইভ্যালেন্ট 3 ইঞ্চি হিসেবে আমি দিব হচ্ছে অ্যাসফল্ট ট্রিটেড বেস, আর 4 ইঞ্চি দিব হচ্ছে, 3 ইঞ্চি যদি দিয়ে দিই 7 ইঞ্চি থেকে, তাহলে বাকি থাকে কি? 4 ইঞ্চি। বাকি 4 ইঞ্চি দিব হচ্ছে জিএসবি, অর্থাৎ হচ্ছে তোমার গ্র্যানুলার সাব বেস। কথা বোঝা গেছে? সো তাহলে তোমার 3 ইঞ্চি যদি দেই, 1 ইঞ্চি অ্যাসফল্ট কনক্রিট সমান সমান হচ্ছে 1.75 ইঞ্চি অ্যাসফল্ট ট্রিটেড বেস, তাহলে 3 ইঞ্চি অ্যাসফল্ট কনক্রিট, 1 ইঞ্চি অ্যাসফল্ট কনক্রিট সমান সমান 1.75। সো তাহলে তোমার 3 ইঞ্চি অ্যাসফল্ট কনক্রিট সমান সমান কত হবে? 3 ইনটু 1.75 কত মাল্টিপ্লাই করলে তোমার 5.25 সামথিং আসবে। সো তাহলে আমরা কি ইউজুয়ালি হায়ার রাউন্ডিং করি। সো তাহলে 3 ইঞ্চি অ্যাসফল্ট কনক্রিট সমান সমান হবে হচ্ছে গিয়ে তোমার 5.5 ইঞ্চি অ্যাসফল্ট ট্রিটেড
বেস। সো তাহলে আমরা যেটা করলাম, এবার প্রথমে 3 ইঞ্চি অ্যাসফল্ট কনক্রিট দিয়ে নিলাম। তো তাহলে বাকি থাকে কি 7 ইঞ্চি অ্যাসফল্ট কনক্রিট। 7 ইঞ্চি অ্যাসফল্ট কনক্রিটের মধ্যে 3 ইঞ্চির ইকুইভ্যালেন্ট আমি দিব হচ্ছে অ্যাসফল্ট ট্রিটেড বেস। সেটা পেয়ে গেলাম কত, 5.5 ইঞ্চি অ্যাসফল্ট ট্রিটেড বেস, রাউন্ডিং করে, ঠিক আছে, রাউন্ডিং করে 5.25 আসছে, তো আমরা 5.5 নিলাম। এটা কি অ্যাসফল্ট ট্রিটেড বেস, অ্যাসফল্ট ট্রিটেড বেস। সো বাকি সাব বেসটা আমি দিতে চাচ্ছি হচ্ছে গিয়ে তোমার গ্রানুলার ম্যাটেরিয়াল দিয়ে, আনট্রিটেড গ্রানুলার ম্যাটেরিয়াল দিয়ে। সো তাহলে 3 ইঞ্চি প্রোভাইড করছি, 3 ইঞ্চির ইকুইভ্যালেন্ট অ্যাসফল্ট ট্রিটেড বেস দিয়ে দিছি, তার মানে 3 3 6, 10 থেকে কয় ইঞ্চি বাকি থাকে, 4 ইঞ্চি। সো তাহলে 4 ইঞ্চি অ্যাসফল্ট কনক্রিটের ইকুইভ্যালেন্ট গ্রানুলার সাব বেস আমরা প্রোভাইড করতে চাচ্ছি। সো 1 ইঞ্চি অ্যাসফল্ট কনক্রিট সমান সমান 2.5 ইঞ্চি গ্রানুলার সাব বেস। তাহলে 4 ইঞ্চি অ্যাসফল্ট কনক্রিট সমান কত, 4 ইনটু 2.5। সো তার মানে নিয়ারলি 10 ইঞ্চি গ্রানুলার সাব বেস। সো তাহলে আমি যদি সাব বেস দিতে চাই, গ্রানুলার সাব বেস যদি আমি দিতে চাই, তাহলে সেটা আমাকে কত দিতে হবে, 10 ইঞ্চি। সো তাহলে এখন পেভমেন্টটার থিকনেস কত হবে, 10, 5, 15, 18, 18.5 ইঞ্চি। কথা বুঝতে পারছো? সেটা তো অবশ্যই, কারণ তুমি যদি অ্যাসফল্ট কনক্রিট দাও, অ্যাসফল্ট কনক্রিট কি একটা শক্ত জিনিস, তার কম থিকনেস দিলে হবে। অ্যাসফল্ট কনক্রিটের বদলে তুমি যদি অ্যাসফল্ট ট্রিটেড বেস বা অন্য কোনো ধরনের সাব বেস বা তোমার অ্যাগ্রিগেট স্যান্ড মিক্স দিয়ে এই লেয়ার গুলো দিতে চাও, তাহলে তো তোমার অবশ্যই থিকনেসটা বাড়বে। এটাই হচ্ছে অঙ্কটা। এটা হচ্ছে একটা অল্টারনেট সেকশন। আরেকটা অল্টারনেট সেকশন হতে পারে তোমার এইরকম। এখন আমি 3 ইঞ্চি না, ধরলাম কথার কথা আমি 4 ইঞ্চি অ্যাসফল্ট কনক্রিটের ইকুইভ্যালেন্ট অ্যাসফল্ট ট্রিটেড বেস দিলাম, এবং 3 ইঞ্চি অ্যাসফল্ট কনক্রিটের ইকুইভ্যালেন্ট তোমার অ্যাগ্রিগেট স্যান্ড মিক্স দিলাম। সো এইটার জন্য কি রকম হয়, তোমরা এই রেশিওটা দিয়ে ক্যালকুলেট করে এরকম একটা ডিজাইন ক্রস সেকশন প্র্যাকটিস করতে পারো। সো মোটামুটি ক্রস সেকশন গুলো এরকম হয় যে তোমার ইউজুয়ালি উপরের দিকের যে লেয়ার গুলোর থিকনেস তার চাইতে ইউজুয়ালি নিচের দিকের লেয়ার গুলোর থিকনেস বেশি থাকে, যেমন এটা 3, এটা 5, এইভাবে ইকুইভ্যালেন্সি চিন্তা করে আমরা কি অল্টারনেট ডিজাইন সেকশন বের করতে পারি।